স্বাগত অন্য পক্ষে। আপনাদের সাথে আছি আমি ইরশাদ জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা অন্য পক্ষে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখে। নারীদের নিরাপত্তায় প্রযুক্তি নির্ভর পদক্ষেপ হেল্প অ্যাপ, গণপরিবহনে নারীর হয়রানির শিকার ঠেকাতে আর্টিকেল 19 এবং ফ্রি প্রেস আনলিমিটেডের সহায়তায় এই অ্যাপ চালু হয়েছে। গণপরিবহনে নারী হয়রানি হলে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিতে এটা কাজ করবে। এই অ্যাপের আদ্যপন্ত নিয়ে আজ অন্যপক্ষে কথা বলবো। কি করে কাজ করে এই অ্যাপ বিস্তারিত জানবো আজ অন্যপক্ষ বিষয়। গণপরিবহনে নারী হয়রানি রোধে কিভাবে কাজ করবে হেল্প, সঙ্গে আছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপ্রধান ডক্টর ফজিয়া মোসলেম এবং আছেন সাংবাদিক শাহনাজ শারমিন এবং ফজিয়া মোসলেম। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা সাধারণত ইস্যুভিত্তিক কথা বলি, কিন্তু এই যে এই বিষয়টাই এরকম এত সুন্দর একটা অ্যাপ তৈরি হয়েছে এটা আমরা জানিও না। হ্যাঁ, সব থেকে আমার প্রথমে যখন আমি দেখেছি এই অ্যাপটি সম্পর্কে আমার এই বিষয়টি মাথায় এসেছে যে আমরা জানি না কেন। এটা তো খুবই কার্যকরী একটা বিষয়। আমি গণপরিবহনে আসলে কী ধরনের হয়রানি হয় এগুলো আমি ফজিয়া মোসলেমের কাছে জানতে চাইবো। কিন্তু আপনার কাছে আসলে আমি অ্যাপটার সম্পর্কে শুরুতেই জানতে চাই, একটু জানতে চাই, তারপর আবার আরেকটু বিস্তারিত জানতে চাইবো। ধন্যবাদ উর্মি। আপনি যেটি বলছিলেন হেল্প অ্যাপ, আমরা যেটাকে বলছিলাম হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম, এটাকে যদি আমরা এলাবোরেট করি, এটি ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। আপনি জানেন যে টেলিভিশনে কর্মরত যারা আমরা নিউজ রুমে কাজ করি এবং বিজেসি সহায়তা আপনি বলেছেন। তো কেন এটি মাথায় এসেছিল, আমরা যারা রিপোর্টিং করি, আপনিও একটি সদস্য, আমরা যারা রিপোর্টিং করি তারা দেখেছি যে গণমাধ্যমে গণপরিবহনে রেগুলার আসলে মেয়েরা হয়রানির শিকার হয়। এটা থেকে উত্তরণের জন্য ছোট ছোট কিছু প্রকল্প সরকার একসময় ছিল, কিন্তু কার্যকরী একসময় থেমে গেছে। আপনি জানেন যে সিসিটিভির কথা বলা হয়েছিল, লাগানো হয়েছিল, কিন্তু কাজ করে বেশ কয়েকটা ঘটনা পরাপর বাসে তারপরে কথা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইনি পরে। তখন আসলে এই দুটি সংগঠনের সহায়তায় বিজেসি যেই প্রকল্পটি হাতে নিল এবং তারাই বলল বিজেসিকে কাজটি করতে যে বসিলা থেকে সায়দাবাদ পর্যন্ত যে এই রুটে যতগুলো গণপরিবহন চলাচল করে সেইখানে এই অ্যাপটি কাজ করবে। কিউআর কোড দেওয়া থাকবে, যার হাতেই একটা স্মার্টফোন থাকবে। এই অ্যাপটি ডাউনলোড করা থাকলে কোনো ধরনের রেজিস্ট্রেশনের ঝামেলায় আমরা যেতে চাই নাই, যে দ্রুত সে এই অ্যাপে যখন অ্যালার্টে প্রেস করবে তখন আসলে এটি কোনো নম্বর আছে কি আমি বলছি, পার্শ্ববর্তী থানায় প্রথম অ্যালার্টটি চলে যাবে, 99-এ চলে যাবে। এরকম করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আমরা আরও যুক্ত করছি, যাতে তাকে কোথাও আগেই ফোন করতে হবে। সেই অ্যালার্টে চাপ দিলে, এবং ওই নিকটবর্তী 2 কিলোমিটারের মধ্যে একটি স্বেচ্ছাসেবী গ্রুপও আছে যাদের কাছে অ্যালার্টটি চলে যাবে, যাতে তারা ফিজিক্যালি যদি দরকার হয় হেল্পে তারা ওই জায়গায় পৌঁছে যাবে বাসটিকে থামিয়ে। একই সাথে ধরেন আমি আপনার পাশে গণপরিবহনে আছি, আপনি হয়তো মানসিকভাবে তখন বিপর্যস্ত, আপনি অ্যাপটি ইউজ করছেন না, কিন্তু আমার কাছে অ্যাপটি আছে, আমি কিন্তু আপনার হয়ে রিপোর্ট করতে পারবো। এবং অনেকে হয়তো সাহস করবে না, এবং আপনাকে সবসময় যে নাম দিতে হবে তাও না। আপনার ওই জায়গায় এমনভাবে তৈরি যে আপনি কোন জায়গায় হ্যারাস হলেন সেই জায়গাটি পৌঁছে যাচ্ছে থানার কাছে, 99-এর কাছে এবং স্বেচ্ছাসেবী এবং আমাদের কাছে। যেমন এর মধ্যে একটি মেয়ে তার বাসায় হ্যারাস হয়েছে, সে কিন্তু ওই অ্যাপটিকে ইউজ করে আমাদেরকে জানিয়েছে। আমরা তার সাথে দীর্ঘ সময় কথা বলেছি, কাউন্সিলিংয়ে গিয়েছি এবং তাকে বলেছি যে আমরা কি আইনি পদক্ষেপ নিব কিনা। তখন সে বলেছে তার বাবার সাথে কথা বলে, মায়ের সাথে কথা বলে সে জানাবে। এবং অ্যাপটির আসলে ওইখানেই আমরা দেখলাম সাফল্যতা, যে আমি যে জন্য তৈরি করেছি এর পাশে মেয়েরা অন্য হয়রানিতেও তারা রিপোর্ট করছে। গত 1 মাসের রিপোর্ট আমাদেরকে তাই এক ধরনের তথ্য দিচ্ছে। আমি আরও এই অ্যাপটির সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাইব, হয়তো অনেক সময় দর্শক একটু পরে যুক্ত হন, তারা জানতে পারবেন। ফজিয়া মোসলেম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যাপ তো খুব ভালো কথা, অ্যাপ আগেও আমরা শুনেছি, আমার সেই যে বাসের রূপা ধর্ষণের পর থেকেই এই বিষয়টি বোধহয় সামনে আসে, কিন্তু গণপরিবহনে হয়রানি, এখন আসলে এত ধরনের হয়রানির কথা আমরা চারদিকে শুনি। গণপরিবহনে হয়রানি বোধহয় শাহনাজ শারমিন আমরা একটুখানি পিছিয়ে পড়ে গেছে, ভুলে গেছি আমরা অনেকটা, কিন্তু হয়রানি কি আসলে থেমে আছে? আপনাদের তথ্য কি বলে? আমাদের তথ্য আসলে আমরা তো মূলত আমরা তথ্যটা আপনাদের কাছ থেকে একদম পত্রিকা থেকে, টেলিভিশন থেকে, মিডিয়া থেকে আমরা নিই। তো সেই তথ্য তো ইদানিং তো তথ্য বেশি আসছেও না, ইদানিংকার তথ্যের উপরে খুব নির্ভর করতে পারবো না, কিন্তু
যেরকমভাবে আমাদের কাছে নানা অভিযোগ আসে সেগুলো থেকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কারোর মাধ্যমে যেগুলো আমরা দেখি যে গণপরিবহনে হয়রানিটা মানে দুই রকম আমি বলবো এখন 3 রকম। একরকম হচ্ছে বাস থামিয়ে ডাকাতি হচ্ছে, সেখানে মেয়েদের উপর বিশাল একটা সহিংসতা হচ্ছে, এবং সেটা নিয়ে আবার বলা হচ্ছে যে এটা ঘটেছে কি ঘটে নাই, প্রথমে শুনি ঘটেছে, এরপরে আবার কনফিউশন তৈরি করা হচ্ছে যে আসলে ঘটেনি, এরকমও আবার শোনা যাচ্ছে। এরকম একটা হচ্ছে। তারপরে ধরেন এমনি স্বাভাবিক যেটা হতো যে বাসে একটা মেয়ে যাচ্ছে, আশেপাশে কিছু খারাপ মানে সমাজ কিছু লোক তারা একটু মজা করার জন্য মেয়েটাকে ইয়ে করলো। এখন আর একটা যেটা হচ্ছে যে বাসে উঠতে গেলে আপনাকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে, আপনার পোশাক কেন এরকম, আপনি কেন এরকমভাবে উঠছেন, আপনাকে উঠতে দেওয়া হবে না, আপনি উঠলে দেশ সমাজ সংসার উচ্ছন্নে যাবে। আমরা একটা খবর শুনেছি এরকম যে রায়পুরের বেরাবো থেকে এক মহিলা টিকিট করার জন্য রায় কন্ট্রাক্টরকে টাকা দিছে, সেই টাকাটা দিতে যখন গেছে তখন একজন লোক চিৎকার করে উঠেছে, এই 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 ওর কাছ থেকে টাকা নিও না, কেন ওর হাতে শাখা পড়া আছে। মানে সাম্প্রদায়িকতাও কিন্তু গণপরিবহনে ঢুকে যাচ্ছে। কাজেই মানে সমাজের চিত্রটা তো সব জায়গায় একই রকম হয় এখন। মানে সমাজের মধ্যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির যে একটা অবক্ষয় করানো হয়েছে, এবং মানে তারাই তৎপর, সেই জন্যই হয়তো বেশি আসছে এগুলো। তারা মিলে কিন্তু আজকে মানে নারীর অবস্থানটা এত নাজুক করেছে, এবং সেখানে গণপরিবহনে যে সমস্যাটা হচ্ছিল সেটা কিন্তু আরো বেড়েছে। আমি একটু শাহানাজ শারমিন, আমি আবারও ফিরবো ফজলে মোসলেমের কাছে। আপনার কাছে যদি এই জায়গাটায় যাই, তো উনি ফজলে মোসলেম একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে এখন আর তথ্য সেইভাবে আসছেও না। একজন সংবাদকর্মী হিসেবে, আমিও একজন সংবাদকর্মী, সেই হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া, আসলে কি রিপোর্টের পরিমাণ, মানে এই ধরনের রিপোর্ট, এই পরিমাণ কি কমে গেছে? আপনি যদি একটু পেছনে তাকান, 16 সালে ব্র্যাকের একটা ইয়ে ছিল যে 94% নারী গণপরিবহনে, আপনি যদি সেই পরিমাণটা হয়তো কমেছে বলছে 22 সালের রিপোর্টে, বা গত মাসের আগের মাসে যে সমন্বয় মানে গণপরিবহন সমন্বয়ের যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলেছে 64.something। কিন্তু আসলে এইটা বলেছে তারা যৌন হয়রানি বাদ দিয়ে, কিন্তু মানে হয়রানিকে উল্লেখ করে, কিন্তু অন্য অনেক ধরনের হয়রানি কিন্তু এর মধ্যে হচ্ছে যৌন। আপনি যদি আমি গণপরিবহন মেট্রো রেলের কথাই বলি, মেট্রো রেলে মানে একটা মেয়ে ছবি তুলছে, আরেকজন মেয়ে প্রোটেস্ট করলো যে আপনি আমার ছবি উইদাউট পারমিশন তুলতে পারেন না। তখন সেই নারী আরেকজন নারীকে বলছে, আপনি কি বিশ্ব সুন্দরী, আপনার ছবি আমি তুলতে যাব কেন? দেখেন, এইটাও কিন্তু তাকে একটা মানসিকভাবে হয়রানির শিকার করা। এই যে হয়রানি, এই হয়রানিকে আমার সব ধরনের হয়রানিকে কিন্তু এর মধ্যে তুলে আনতে হবে। এবং রিপোর্ট আপনি যেটা বলছেন, আমরা এখন যেটা হয়েছে, আমরা অনেক কিছু ওভারলুক করি। এটি সত্যি যে এই রিপোর্টের পরিমাণ কমে গেছে, এবং আমাদের যে রাজনৈতিক অস্থিরতা, আমাদের যে পরিবর্তন, সবকিছুর কারণে এবং অনেক বেশি কর্মসূচি, সবকিছুর কারণে আপনি এই ধরনের রিপোর্ট আসলে কমে এসেছে, এটা স্বীকার করতেই। রাজনৈতিক খবর সবসময় প্রাধান্য পেত ডক্টর ফজিয়া মুসলিম, কিন্তু এখন কি আসলে গোপন করার কোনো চেষ্টা হচ্ছে কিনা আমার, বা হয়তো ব্যাপারটা কি এরকম কিনা যে আমরা আসলে এত কিছু নিয়ে এত ব্যস্ত যে এই বিষয়টাকে আমরা গুরুত্ব রাখতেই চাইছি না, বিষয়টা এইরকম বলে মনে হচ্ছে কিনা? গত সপ্তাহে একটা ঘটনার কথা বলি, যেটা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম, যশোরের অভয়নগরে যে ঘটনাটা ঘটেছে, যে কিন্তু কোনো পত্রিকায় আসে নাই। তো আমরা আসলে পত্রিকার মাধ্যমে যে নিউজগুলো আছে সেই নিউজগুলোরই বিশ্লেষণ করি, আর এরকম ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যমটা এখন পর্যন্ত আমরা নিচ্ছি না, কারণ আসলে যাচাই করার সুযোগটা কম, এবং আমাকে তো ডেফিনিট প্রমাণ না থাকলে আমি তো কথাটা বলতেও পারি না। সেই জন্য আমরা মানে পত্রিকার উপরই নির্ভর করি। ঘটনা তো ঘটছে, কোথাও থেমে নেই। একটা বিরতির সময় পৌঁছে গেছে, ফিরে এসে আবার হেল্প অ্যাপ নিয়ে আবার একটু কথা বলবো, ফিরছি বিরতির পরে। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত অন্য পক্ষে। আজ অন্য পক্ষে আলোচনা করছি গণপরিবহনে নারী হয়রানি রোধে কিভাবে কাজ করে হেল্প এই অ্যাপটি, এই বিষয়ে। ফজিয়া করিম, একটা বিষয় আমি একটু যদি জানতে চাই, যে মনে হচ্ছে যে আসলে এর আগেও এই আলাপ আমরা করেছি যে গণপরিসরে নারীকে আসলে ঠিক পছন্দ করছে না কোনো একটা গোষ্ঠী। জনপরিসরে এমনিতেই নারী বাংলাদেশে যে খুব বেশি দিন আগে এসেছে তেমন না, কিন্তু একেবারে জনপরিসরে সব জায়গায় নিজের হিস্সা বুঝে নেওয়ার যে জায়গাটা, সেখানে মনে হচ্ছে যে বেশ বড় ধরনের ধাক্কা নারী খাচ্ছে এবং খেতে চলেছে, এবং এখনও চলছে সেই প্রক্রিয়াটা। আপনার কি মনে হয়? না, এখন তো একটু অন্যরকম অবস্থা বলতেই হয়, কারণ জুলাইয়ের পরে তো আসলে খুব সচেতনভাবেই
নারীর বিরুদ্ধে একটা প্রচারণা, যেটাকে আমরা ইংরেজিতে মিসোগিনি বলি, নারী বিদ্বেষের একটা প্রচার সমাজের মধ্যে করা হচ্ছে। না, এটা তো আগেও ছিল মিসোজিনিস্ট যে আচার আচরণ সেটা ছিল না, তখন নারীর বিরুদ্ধে নারীও করেছে, কিন্তু এটা মিসোজিনি আকারে ছিল না, তখন এটা ছিল একটা মানে আমাদের সাংস্কৃতিক। আমি যদি একটু ধরিয়ে দেই আপনাকে ফজিয়া করিম, সেটি হচ্ছে যে এটা সবসময় ছিল এবং আমরা যেটা করেছি ডক্টর ফজিয়া মুসলিম, যে মিসোজিনি যে ছিল এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, একদম ইনজেক্ট করা হয়েছে সমাজে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে অথবা এটাকে আসলে কোনো রকম শাস্তির আওতায় না আনা, এই বিষয়গুলো বাড়ছে কিনা। না, সেটা তো আমি তারপরেও আপনার সাথে একটু ডিফার করি যে গণপরিবহনে নানা রকম ঘটনা আগেও ঘটতো, হ্যাঁ, কিন্তু সেগুলো কিন্তু আমরা গণপরিবহনের যারা আমরা সেটার জন্য বিচার চাইতে পারতাম, বিচার চাওয়ার সুযোগ ছিল। আমরা গণপরিবহনের লোকদের সাথে বিভিন্নবার মিটিং করেছি কিন্তু এই ইস্যুতে, তারাও কিন্তু এটাকে সাপোর্ট করে নাই। কিন্তু এখন চেহারাটা একেবারে ভিন্ন, এখন হচ্ছে একটা মব হচ্ছে, সেই মব জিনিসটাকে প্রচারণা করতেছে, সেই মব জিনিসটাকে ঘটনাটা ঘটিয়ে দিচ্ছে, এবং আপনি যে বিচার চাইতে যাবেন বিচার চাওয়ার জায়গাটা নাই। এই জায়গাটাতে মানে বড় তফাৎ হয়ে গেছে আর কি, এই জায়গাটাতে তফাৎটা বেশি হয়ে গেছে, এবং যার জন্য মনে হচ্ছে যে এটা একটা সমাজটাকে, সমাজের মধ্যে যে একটা নারীর প্রতি সংবেদনশীলতা ছিল, যতটুকু ছিল সেটুকুকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটু শাহনাজ শারমিন আপনার কাছে আবারও যদি জানতে চাই যে এই যে অ্যাপটি হেল্প, আপনারা বলছেন এই হেল্পকে যে হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম, এটার মাধ্যমে ফিডব্যাকটা কেমন আসছে? কি ফিডব্যাকটা আমরা তো বসিলা থেকে, যে আমি বলছিলাম যে আপনাকে সায়দাবাদ পর্যন্ত এর আশেপাশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদের সাথে কিন্তু আমরা অ্যাডভোকেসি প্রোগ্রাম চালাচ্ছি, যাতে হচ্ছে কি ওখান থেকে কিছু স্বেচ্ছাসেবী পাচ্ছি এবং তাদের কাছে যে রিপোর্ট আসছে এবং তারা এগুলো অনেক সময় মিটিগেট করার জন্য এগিয়ে যাচ্ছে, অনেক সময় ওই নারীকে সহায়তা করার জন্য। তারা যেটি বলছে যে এটি সুবিধা হলো যে আপনি অ্যালার্টে যখনই প্রেস করছেন সবার কাছে যখন তথ্যটা চলে যাচ্ছে, অনেক সময় হয় কি ঘটনা ঘটার কারণে আপনি লিখবেন, বলবেন, করবেন, এটি করতে করতে তো সময় যায়, সেটা আপনি পরে করার সুযোগ আছে আপনার জন্য এই অ্যাপের ভিতরে। এবং আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো যে স্মার্টফোন, এটিতে কতখানি কি আসবে, মানুষ জানবে কি না, কিন্তু ঢাকা মেট্রোপলিটন কমিশনার যখন অ্যাপটি উদ্বোধন করেছে গত মাসে, তখন আসলে আমরা একটা জিনিস দেখেছি যে ওনারা এটার সাথে যুক্ত হওয়াতে এবং থানাগুলো যুক্ত হওয়াতে এবং থানাতে এই অ্যাপটি থেকে যেই অ্যালার্টটি যাচ্ছে এবং যে রিপোর্টটি যাচ্ছে সেটিকে ওনারা জিডি হিসেবে ধরে নিচ্ছেন। এই জায়গায় একটি বড় উপকার হয়েছে, কারণ অনেক সময় আপনি দেখবেন যে এই জায়গার ঘটনা আপনি জিডি করতে আসেন, বললেন বাস্তব চলে গেছে, ওখানে আপনি এই থানায় আসেন, এই থানায় কোনো জিডি হবে না, আপনি ওই থানায় যান, বা জিডি আর পরে অনেকে করতে চায় না, যে মানে ওইখানে প্রেস করার সঙ্গে সঙ্গে ওটা মোটামুটি একটা আইনি প্রক্রিয়া চলে যাচ্ছে। এই জায়গায় উর্মি আপনি বলতে পারেন যে একটি বড় সাফল্য এসেছে, এবং এটি আমাদেরকে, এটা চালু হয়েছে কবে থেকে? এটি মার্চের 15 তারিখে। আপনার কাছে কোনো টেন্টেটিভ কোনো ডেটা আছে কিনা যে এতজন এই হেল্প নিয়েছেন? এখন পর্যন্ত 200+ আমরা অ্যালার্ট পেয়েছি। এবং আমি ফজিয়া মুসলিমে আপনার সাথে একটু যুক্ত করতে চাই যে গণপরিবহনে নারী এখন আসলে আমার কাছে মনে হয়, আমি দু এক সময় কিন্তু নিজে ইচ্ছা করেই উঠি, সেটা মেট্রো রেলই বলেন আর নর্মাল বাসই বলেন, আমার কাছে মনে হয় কোথায় যেন একটা শেকিনেস চলে আসে মেয়েদের মধ্যে, তারাও মানে কেউ কিছু বলুক বা না বলুক অস্বস্তির মধ্যে পড়ে। এবং আমি নিজে এই শহরে বড় হওয়া সবকিছু, আমার এখন রাত 9টার পরে রাস্তায় বেরোতে কেন জানি শঙ্কা এবং একটু ইতস্ত লাগে। এটা আসলে আমি কখনো ফিল করি না, এটা আমি কাউকে বোঝাতে পারি না, ভেতরের যে একটা জায়গাটা, এটা আসলে বোঝানো খুব কঠিন হয়। এটা কি যে আসলে এত কিছু আমরা দেখছি চারদিকে, হ্যাঁ, এইরকম একটা শঙ্কা কি আসে কিনা ভেতরে যে আমার সাথে এরকম ঘটতে পারে, হয়তো আমার সঙ্গে ঘটছে না কিন্তু ঘটতে পারে, সেই টেনশনটা বা সেই এটা আসে বলে আপনার মনে হয় কিনা? শঙ্কা নিশ্চয়ই আসে, উর্মি যেরকম বললেন তাতে তো এক একজনের ফিলিংস এক এক রকম হয়। তবে সেখানে কিন্তু এই সংখ্যাটা আসলো, আমি যেটা দেখি মেয়েরা কিন্তু থেমে নাই, মেয়েরা কিন্তু এগিয়ে যাচ্ছে, মেয়েরা কিন্তু কাজ করছে, থেমে নাই মানে অনেক অগ্রগতি হয়ে গেছে এই সময় মেয়েদের, সেটা আমি বলবো না, কিন্তু কোনো জায়গায় যে আপনি যেটা বলছেন আপনার 9টার সময় বেরোতে অস্বস্তি লাগে, কিন্তু আপনি অফিস বাদ দিচ্ছেন না, আপনি অফিস করছেন, কাজে চাকরিটা ছেড়ে দিতে হয়নি আমাদের, ছেড়ে দিচ্ছেন না, না কিন্তু বেকারের সংখ্যায় কিন্তু দেখাচ্ছে সেটা অন্য ইস্যু, সেটা মেয়েরা বেশি সেটা অন্য ইস্যু। কিন্তু আমি বলছি যে মেয়েদের মধ্যে যে একটা জাগরণ হয়েছে, সেই জাগরণ কিন্তু আলটিমেটলি এই সমস্ত
সংখ্যাগুলোকে তুচ্ছ করে মেয়েদেরকে আগিয়ে নেবে। এটার বিরুদ্ধে মহিলারা যে প্রতিবাদ করছে না তাও না। তারপরে আমি বলবো যে মানে হয়তো মানে প্রয়োজনের তুলনায় অনেক কম এই যে হ্যালো আপ হয়েছে। আমরা বলি যে নারীর প্রতি সহিংসতা যেটা হয় সেটার আন্দোলনের 3টা ফর্ম আছে। একটা হচ্ছে প্রতিরোধ করতে হবে, একটা হচ্ছে প্রতিবাদ করতে হবে, একটা হচ্ছে প্রতিরোধ করতে হবে, একটা হচ্ছে নির্মাণ করতে হবে। তো এই প্রতিরোধের পার্টটা কিন্তু আমরা সমাজকে সকলকে নিয়ে করতে চাই। কাজে এই যে আজকে যদি জার্নালিস্ট আর্টিকেল 19 তারা যে অ্যাপটা তৈরি করেছে এবং তার সাথে যে এতগুলো স্বেচ্ছাসেবক যুক্ত হচ্ছে, এরকমভাবে স্কুলগুলো যুক্ত হচ্ছে, অ্যাওয়ার হচ্ছে, তাদের একটা প্রসেস তৈরি হচ্ছে, সমাজের মধ্যে থেকে একটা প্রতিরোধ দাঁড়িয়ে যাচ্ছে। এইটা কিন্তু আমাদের খুবই আমি একদম শেষের জায়গায় আছি, যদি একটু শাহনাজ পারভীন আপনি একটু বলেন যে ড্রপ আউট হচ্ছে যেটা আপনি বলছিলেন, এবং এই পরিস্থিতি যদি দীর্ঘ সময় চলে, এই যে এক ধরনের ভয়ের পরিবেশ আবহ, এটা যদি দীর্ঘদিন চলে তাহলে আসলে মেয়েরা কতদিন মনোবল ধরে রাখতে পারবে? এই জায়গায় আপনি যদি দেখেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারীর কোটা এবং মাধ্যমিক শিক্ষক নিয়োগে নারীর কোটা, আপনি শুধু ভাবেন যে প্রাথমিক শিক্ষকে 60% মেয়ে ছিল যারা তার গ্রামে থেকে পার্শ্ববর্তী গ্রামের প্রাইমারি স্কুলে গিয়ে জবটা করতো। এই আপনি ছোট ছোট কিছু পদক্ষেপ দেখবেন যে কিভাবে ওই একটা চাকরির জোরেই কিন্তু সে আসলে মাথা উঁচু করে চলতো। আপনি বিধবা ভাতায় মাকে 500 টাকা দিয়ে তার পরিবার মুরগি কিনে সে খামার করেছে, আমি এরকম একটা রিপোর্ট করেছিলাম। ওই নারীর জায়গাটা কোথায় উঠে গিয়েছিল। এইভাবে আসলে ছোট করে স্কুলের দপ্তরি সে 1000 টাকা বেতন পায় হয়তো একদম গ্রামের স্কুলে, কিন্তু তার ওই 1000 টাকা তার পরিবারে কোন জায়গায়, আমি ব্র্যাকের যে প্রি স্কুল ছিল সেখানে মেয়েটি 600 টাকা পেত আপা, কিন্তু সেই মেয়েটি বলেছে এই 600 টাকা তার হাজবেন্ডকে দিত ধান কেনার জন্য, কারণ ধানের তখন দাম কম থাকতো। এবং এইটি তাকে, এবং সে যে রেডি হয়ে সে যে একটি পোশাক পরে, সুন্দর পোশাক পরে প্রতিদিন স্কুলে যেত, প্রি স্কুলের জন্য 2 ঘন্টা, এটি তাকে পুরো এলাকায় তার অবস্থানটাকে একটু উপরে তুলেছিল। এই জায়গাগুলো আসলে আস্তে আস্তে নেমে যাচ্ছে। ওই জায়গায় গিয়ে উর্মি, আমি যদি বলি যে ওই জায়গায় গিয়ে শঙ্কা আমাদের চিন্তা করতে হবে। ফজলিয়া মুসলিম, আপনি ওই জায়গাটা একটু আপনি যদি একটু যুক্ত করেন না, 30 সেকেন্ড হাতে সময় আছে। আসলে রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নটা এখানেই আসে যে আমরা কিন্তু মহিলা পরিষদে যে আপনি যেটা বললেন, আমরা এটার জন্য বিবৃতি দিয়েছি। আমরা গত পরশুদিন বৃষ্টির মধ্যে মানববন্ধন করেছি এই নারী কোটার জন্য। আমাদের কাছে এটাও রিপোর্ট আছে যে এই যে কোটার উঠিয়ে দেওয়া হলো, তারপরে প্রশাসনে, পুলিশে, সব জায়গায় মেয়েদের অংশগ্রহণ কিন্তু কমে গেছে। কাজে এইটা কিন্তু আজকে রাষ্ট্রীয়ভাবে এটাকে আসলে করতেই হবে, কারণ আপনি যদি এসডিজি বাস্তবায়ন করতে যান, এসডিজি তে গোল, আমার হাতে আর সময় নেই। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এই কথাটা রাখতে পারি যে রাষ্ট্রীয়ভাবে আসলে কি করা। ধন্যবাদ দুজনকেই। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন দিউসে নিউজের সঙ্গে।